বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অসীম রহমতে মঙ্গলমতে আছো। আজকে আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে মোহাম্মদ মনিরুজ্জামান সরকার, জমশেদপুর উচ্চ বিদ্যালয় কসবা থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি। তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম ও শুভেচ্ছা। সরকার একটা নির্দেশনা আছে, আমার ঘরে আমার স্কুল। এটা অর্থ হলো আমরা ঘরে বসে অনলাইনে ক্লাস দেখব এবং বুঝব। সেজন্য আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত বইটি খোলার জন্য আহ্বান করছি। যারা অষ্টম শ্রেণীতে পড়ো, আজকে তাদের জন্য একটা বিশেষ ক্লাস। এই বিশেষ ক্লাসটা হলো অষ্টম পরিচ্ছেদ বানান অংশের বানানে মূর্ধন্যস্বের ব্যবহার। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে তোমাদের সাথে মূর্ধন্যের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে শুনেছিলে। আজকের ক্লাসটার মধ্যে মূর্ধন্যস্বের ব্যবহার আলোচনা করব। মূর্ধন্যস্ব এবং মূর্ধন্যের ব্যবহারের কতগুলি নিয়ম একই রকম, অতএব আজকে তোমাদের বুঝতে তেমন অসুবিধা হবে বলে মনে হয় না। তোমাদের বইয়ের ও বানানে মূর্ধন্যস্বের ব্যবহার প্রথম 1 নম্বর রুল, অর্থাৎ 1 নম্বর নিয়ম। আমি উদাহরণগুলি নিয়ে আলোচনা করব আর বই থেকে পড়ব। রি কিংবা রিকারের পরে মূর্ধন্যস্ব মূর্ধন্য হয়। রি কিংবা রিকারের পর রস্যর রি এর পর রি এর পর মূর্ধন্যস্ব হয়, যেমন ঋষি, ঋষি। তাহলে মূর্ধন্যস্ব রস্যিকার ঋষি। তাহলে এখানে বলছে রস্যুরি বা রিয়ের পর রস্যুরি বা রিকারের পর মূর্ধন্যস্ব হয়। তাহলে এই বানানে ঋষি রিয়ের পর মূর্ধন্যস্ব হয়েছে। রিকারের পর রিকারের পর মূর্ধন্যস্ব হয়। কৃষক বা কৃষক। শিক্ষার্থী বন্ধুরা, কৃষক মূর্ধন্যস্ব হয়েছে, কৃষি মূর্ধন্যস্ব হয়েছে, কৃষক মূর্ধন্যস্ব হয়েছে রিকারের পর। এখন আমরা আরেকটা শব্দ দেখি, কৃষ্ণ শব্দের অর্থ কালো। তাহলে এই শব্দটাতে মূর্ধন্যস্ব বসেছে রিয়ের পর মূর্ধন্যস্ব, রিয়ের পর মূর্ধন্যস্ব বসেছে, মূর্ধন্যস্বের পর মূর্ধন্য। আমরা এই নিয়মটা পড়ে আসছিলাম তোমার নত্য এবং নত্য বিধানে। কি বলছিলাম? রিয়ের পর মূর্ধন্যস্ব পরে মূর্ধন্য হয়। এখানে মূর্ধন্যস্ব পরে মূর্ধন্য, রিয়ের পরে মূর্ধন্যস্ব। আরেকটি বানান লক্ষ্য করো তোমরা, তৃষ্ণা। এই নিয়মের তৃষ্ণা একই নিয়ম, তৃষ্ণা রি মূর্ধন্যস্ব মূর্ধন্য। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম নিয়মটা আশা করি বুঝতে পেরেছ। রি কিংবা রিকারের পর মূর্ধন্যস্ব হয়ে থাকে, দন্তস্ব না হয়ে রিয়ের পর ঋষি, রিকারের পর কৃষি, কৃষক, কৃষ্ণ, তৃষ্ণা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি নিয়মটা বুঝতে পেরেছো। এবার তোমরা 2 নম্বর নিয়মটা লক্ষ্য করো। তোমাদের বইটা একটু পড়ো, আমিও পড়ি। র ধ্বনির রেফ এর রূপ নিয়ে কোনো ব্যঞ্জন বর্ণের মাথায় বসলে ওই ব্যঞ্জনের পর মূর্ধন্যস্ব হয়, যেমন আকর্ষণ। 2 নম্বর নিয়ম, আকর্ষণ, ঈর্ষা। আমি কয়েকটা শব্দ লিখবো, এগুলি ব্যাখ্যা করা হবে। ঈর্ষা, উৎকর্ষ,
উৎকর্ষ, উৎকর্ষ। তারপরে তোমার বর্ষা, বর্ষণ, বর্ষা, বর্ষণ। তাহলে নিয়মটা কি লেখা ছিল? র ধ্বনির র্যাফের রূপ নিয়ে কোনো ব্যঞ্জনের মাথায়, কোনো ব্যঞ্জনের মাথায়, কোনো ব্যঞ্জনের মাথায় বসলে ওই ব্যঞ্জনের পরে, ওই ব্যঞ্জনের পরে মূর্ধন্য ষ হয়। তাহলে আকর্ষণ, আকর্ষণ, ব্যঞ্জন, আকর্ষণ র ফলার পরে মূর্ধন্য ষ, ঈর্ষা র, র ফলার পরে মূর্ধন্য ষ, উৎকর্ষ র ফলার পরে মূর্ধন্য ষ, বর্ষা র ফলার পরে মূর্ধন্য ষ, বর্ষণ র ফলার পরে মূর্ধন্য ষ। অর্থাৎ ব্যঞ্জনের মাথায় বসছে। মূর্ধন্য ষ হলো একটা ব্যঞ্জন বর্ণ। আরেকটা শব্দ তোমরা লক্ষ্য করো, মুমূর্ষ, মূর্ষ, মুমূর্ষ। তাহলে মূর্ধন্য ষর উপরে ব্যঞ্জনের বর্ণের উপরে র্যাপ বসছে। মুমূর্ষ বানানটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে বানানের ক্ষেত্রে। তোমরা লক্ষ্য করবে ম ঔকার মৌ, ম দীর্ঘকার মৌ, ম রস্যকার মূর্ধন্য ষ র্যাপ, মুমূর্ষ। তাহলে বানানের নিয়ম হলো প্রথম উকার হয়েছে, তারপরে দীর্ঘকার, তারপরে উকার। স্বরবর্ণের নিয়ম অনুসারে, স্বরবর্ণের নিয়ম অনুসারে অর্থাৎ শৃঙ্খলার নিয়ম অনুসারে এই মুমূর্ষ বানানটা খেয়াল করবে সবসময়। অর্থাৎ প্রথম উকার, তারপরে দীর্ঘকার, তারপরে আবার রস্যকার। আমরা 2 নম্বর নিয়মটা আশা করি বুঝতে পেরেছি। এবার 3 নম্বরের নিয়মটা লক্ষ্য করো, এটা একটু গুরুত্বপূর্ণ। আমি বই থেকে পড়ি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। অ আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ এবং ক র বর্গের পরবর্তী দন্তস্ব মূর্ধন্য ষ হয় অকার বা আকার ছাড়া। যেমন ঈষৎ, ঈষৎ, ঈষৎ দীর্ঘ ই, ঊষা, ঊষা দীর্ঘাউ, দীর্ঘাউ। এসো না, এসো না, এ, এসো না, এ। কোষ, কবর্গ ধ্বনি, কোষ, কোষ। উ, রোষ, উ, উকার, উকার, উ। ভবিষ্যৎ, ভবিষ্যৎ, রস্যইকার। তাহলে এখানে স্বরবর্ণ কি বলা হয়েছিল? অকার বা আকার ছাড়া অন্য স্বরবর্ণ ক এবং র বর্ণের পরবর্তী সব দন্তস্বটা মূর্ধন্য ষ হয়ে থাকে। তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, ঈষৎ, ঈষৎ মূর্ধন্য ষ হয়েছে। ঊষা, ঊষা মূর্ধন্য ষ হয়েছে। রস্যু দীর্ঘকার, দীর্ঘিকার, একার, এসো না। কোষ, কবর্গ ধ্বনির পরে মূর্ধন্য ষ হয়েছে। উকার, রোষ, র ধ্বনি থাকাতে মূর্ধন্য ষ হয়েছে উকার। ভবিষ্যৎ রস্যই থাকাতে মূর্ধন্য ষ হয়েছে। তাহলে আমরা বুঝলাম অকার বা আকার ভিন্ন অন্য স্বরধ্বনি, অকার কিংবা আকার ভিন্ন অন্য স্বরধ্বনি। অকার বা আকার ভিন্ন অন্য স্বরধ্বনি হইল কি? রস্যই, দীর্ঘাউ, এ, উ, রস্যই। আমরা বানান এখানে তোমাদের বইয়ে আরও উদাহরণগুলি তোমরা আবার পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। ঈষৎ, ঊষা, এসোনা, কোষ, জিজ্ঞাসা, বিষম, ভবিষ্যৎ, রুষ, সুষমা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি 3 নম্বর নিয়মটা বুঝতে পেরেছ। এখন তোমাদের ক্লাসটা একটু দীর্ঘ হতে পারে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শুনতে থাকো, আশা করি তোমাদের উপকারে আসবে। 4 নম্বর, ইকারান্ত উকারান্ত উপসর্গের পর কতগুলি ধাতুতে মূর্ধন্য ষ? ইকারান্ত উকারান্ত, ইকারান্ত উকারান্ত, অনুষঙ্গ, 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 অনুষঙ্গ।
অনুষঙ্গ, তাহলে এখানে অনু উপসর্গ, অনু উপসর্গ, অনুষঙ্গ, অনু উপসর্গ। তারপরে আসছে অভিষেক, 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 অভি উপসর্গ, অভি উপসর্গ, অভি উপসর্গ, অভিষেক, সুষুপ্ত, সুষুপ্ত, সু। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা দীর্ঘ হতে পারে, তোমরা মনোযোগ সহকারে শুনবে। এখন আমাদের এই বোর্ডে তোমরা লক্ষ্য করো, বোর্ডের মধ্যে লেখা হয়েছে অনুষঙ্গ, অভিষেক, সুষুপ্ত। এইগুলি অনু, অভি, সু উপসর্গের পরে মূর্ধন্যস্ব হয়েছে, দন্তস্ব না হয়ে মূর্ধন্যস্ব হয়েছে। দন্তস্ব না হয়ে কি হয়েছে? মূর্ধন্যস্ব হয়েছে। অনুষঙ্গ, অভিষেক, সুষুপ্ত, অধিষ্ঠান, অনুষ্ঠান, যেমন অনুষ্ঠান, 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 মূর্ধন্যস্ব ঠ, অনুষ্ঠান। তাহলে আমরা কি বুঝলাম? উপসর্গ, বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ 20টি। এই উপসর্গগুলি সংস্কৃত উপসর্গ থেকে নেওয়া হয়েছে, যেহেতু এই শব্দগুলি সংস্কৃত শব্দ। আর এখানে ধাতুর কথা বলা হয়েছে, ক্রিয়ার মূলকে ধাতু বলে। ক্রিয়ার মূলকে কী বলে শিক্ষার্থী বন্ধুরা? ধাতু বলে। আশা করি এই নিয়মগুলি তোমরা বুঝতে পেরেছ। এইবার 5 নম্বর রুলটা লক্ষ্য করো। 5, এই নিয়মটা তোমরা পড়ে আসছো তোমার নত্যবিধানে। নিয়মটা কি? যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম শব্দের ট বর্গের পূর্বে মূর্ধন্যস্ব হয়। যেমন তোমরা অষ্টম শ্রেণীতে লেখাপড়া করছো, অষ্টম, অষ্টম, তাহলে মূর্ধন্যস্ব ট সংযুক্ত হয়েছে, অষ্টম। অনিষ্ট, অনিষ্ট, মূর্ধন্যস্ব ট, অনিষ্ট। এইরকম আরও কতগুলি শব্দ এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে, আমরা একটু লেখি। গোষ্ঠী, 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 মূর্ধন্যস্ব ঠ, মূর্ধন্যস্ব ঠ, গোষ্ঠী। শ্রেষ্ঠ, সুষ্ঠু, সুষ্ঠু, মূর্ধন্যস্ব ঠ। তাহলে ক বর্গীয় ধ্বনি বলছি, ট বর্গীয় ধ্বনি, ট বর্গীয় কোনগুলো? ট, ঠ, ঢ, ড, ট, ঠ, ড, ঢ। এগুলির পূর্বে মূর্ধন্য বসে। এগুলির পূর্বে কি বসে শিক্ষার্থী বন্ধুরা? মূর্ধন্য বসে। ট, ঠ, ড, ঢর পূর্বে মূর্ধন্য। তাহলে আমরা এই বানানগুলিতে লক্ষ্য করলাম, অষ্টম বানানে ট আছে, এই জন্য মূর্ধন্যস্ব হয়েছে। অনিষ্ট বানানে ট আছে, মূর্ধন্যস্ব হয়েছে। গোষ্ঠী বানানে ঠ আছে, মূর্ধন্যস্ব হয়েছে। সুষ্ঠু বানানে ঠ আছে, মূর্ধন্যস্ব হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্যস্ব, দন্তস্ব, মূর্ধন্যস্ব হয়ে থাকে। অর্থাৎ আমরা এইটা, এখানে আমরা একটা ভুল লিখেছিলাম, আবার লক্ষ্য করো। ট, ঠ, ঢ, ঢ, এগুলি পূর্বে মূর্ধন্যস্ব হয়। মূর্ধন্যস্ব হয়। যেহেতু আমরা মূর্ধন্যস্বের ব্যবহার করতেছি, মূর্ধন্যস্ব বলবো। আর মূর্ধন্য নয়ের বেলায় মূর্ধন্য বসে। শিক্ষার্থী বন্ধুরা, সংযুক্ত বর্ণ গঠনে তৎসম, অতৎসম শব্দের ত বর্গের পূর্বে দন্তস্ব বসে। ত বর্গের পূর্বে দন্তস্ব বসে। ত বর্গ আমরা এখানে
নত্যবিধানে বলে এসেছিলাম তবর্গের বেলায় দন্তন্য বসে, এখানে বসে দন্তস্ব। যেমন উস্তাদ সংযুক্ত বর্ণ, উস্তাদ, এই বানানের সংযুক্ত বর্ণটা হলো দন্তস্ব ত। উস্তাদ সংযুক্ত বর্ণটা উস্তাদ। উদ্বাস্ত, উদ্বাস্ত সংযুক্ত বর্ণটা দন্তস্ব ত, দন্তস্ব ত। গ্রন্থ, না ভুল বলছি, গ্রন্থ না, গ্রন্থ হবে না, স্থান, স্থান, স্থান। তাহলে এখানে দন্তস্ব, দন্তস্ব থ। তবর্গীয় ধ্বনিগুণগুলো শিক্ষার্থী বন্ধুরা ত, থ, ধ, ধ। এই শব্দগুলি থাকলে দন্তস্ব বসে, আর নত্যবিধানের বেলায় দন্তন্য বসে। নত্যবিধানের বেলায় দন্তন্য বসে, আর সত্যবিধানের বেলায় দন্তস্ব বসে। নত্যবিধানের বেলায় কি বসে? দন্তন্য। আর সত্যবিধানের বেলায় বসে দন্তস্ব সংযুক্ত বর্ণের পূর্বের বর্ণটা। উস্তাদ দন্তস্ব ত, উদ্বাস্ত দন্তস্ব ত, স্থান দন্তস্ব স্থ। আমরা বই কতগুলি উদাহরণ দেওয়া আছে, একটু পড়ি, তোমরা শোনো। অধনস্তন, ইস্তফা, উদ্বাস্ত, উস্তাদ, কস্তুরী, কাস্তে, জবরদস্তি, স্থান, স্থানীয়, শাস্ত্র ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এইবার শেষ নিয়মটা 7 নম্বর, সংযুক্ত গঠনে বা যুক্ত ব্যঞ্জন গঠনে চ বর্গের পূর্বে তালিভাষ্য বসে। চ বর্গের পূর্বে তালিভাষ্য, চ বর্গের পূর্বে তালিভাষ্য, চ বর্গের পূর্বে। আশ্চর্য, তাহলে চ বর্গীয় ধ্বনির পূর্বে তালিভাষ্য হয়েছে, আশ্চর্য। তারপরে পশ্চাৎ, পশ্চাৎ তালিভাষ্য চ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করেছ যে চ বর্গীয় ধ্বনি হলে কি বসে? তালিভাষ্য বসে। চ বর্গীয় ধ্বনি হলে তালিভাষ্য। এই বানানটা লক্ষ্য করে আবার। আশ্চর্য, তার চ বর্গীয় ধ্বনি, এখানে দন্তস্ব হয় নাই, মূর্ধন্যস্ব হয় না, হয়েছে তালব্যস্য, তালব্য বর্ণ। পাশ্চাত্য চ বর্গের পূর্বে তালিভাষ্য হয়েছে, তালব্যস্য উচ্চ। এখানে আবার আমরা বলি সংযুক্ত ব্যঞ্জন গঠনের তৎসম অতৎসম শব্দের চ বর্গের পূর্বে তালিভাষ্য হয়। যেমন আশ্চর্য, দুশ্চরিত্র, নিশ্চয়, পশ্চাত্য, প্রায়চিত্ত, বৃশ্চিক, নিঃসৃদ্র। নিশ্চয় বানানটা দেখো, নিশ্চয়, নিশ্চয় একই নিয়ম। আমরা একটু সন্ধি বিচ্ছেদ করি, নিযুগ চয়, নিশ্চয়। সন্ধিতে বলা হয়েছে তালিভাষ্য, মূর্ধন্যস্ব, দন্তস্বের থাকলে বিসর্গ সন্ধি হয়। কি হয় শিক্ষার্থী বন্ধুরা? বিসর্গ সন্ধি হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ব্যাকরণ বোঝার বিষয়, মুখস্থ করার বিষয় না। আমি আশা করব তোমরা আমার ক্লাসগুলি নিয়মিত শুনবে এবং অন্যরকম বিদ্যাপীঠ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এই প্রত্যাশা রেখে বাড়ির কাজ তোমাদেরকে দেওয়া হইতেছে। বাড়ির কাজ সত্য বিধানের 3টি নিয়ম লিখে আনবে। নিয়ম খাতায় নোট করবে, খাতায় নোট করবে। বাড়ির কাজ কী দিলাম শিক্ষার্থী বন্ধুরা? সত্য বিধানের 3টি নিয়ম খাতায় নোট করবে
আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদেরকে স্বাগতম এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।